দর্শক বন্ধুরা, আজ ২৮শে আগস্ট শুক্রবার। গত ২৪ ঘন্টায় আপনি হয়তো শুনে ফেলেছেন যে পাকিস্তান নাকি ট্রাম্পের মুখের উপর ঘুষি মেরেছে। খবরটা সত্যি। পাকিস্তান সত্যিই বলেছে যে আমেরিকার স্যাংশন মানতে আমরা বাধ্য নই। কিন্তু দেখুন, গল্পটা যেভাবে চারিদিকে বলা হচ্ছে সেভাবে শুনলে আসল খেলাটাই চোখ এড়িয়ে যাবে। তাই আজ আমি আপনাকে দেখাবো ২৪ ঘন্টার পুরো টাইম লাইন, ঘন্টা ধরে ধরে, কাগজ ধরে ধরে। দুপুরের একটা ব্রিফিং, সন্ধ্যার একটা ব্যাখ্যা, একই শহরে একটা চুক্তি, আর তেহরানে একটা শর্ত। ভিডিওর শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে বলবেন যে এটা ঘুষির গল্প নয়, এটা তার চেয়ে অনেক বড় একটা খেলার গল্প। তাই দর্শক বন্ধুরা, শুরু করছি গতকাল দুপুর ইসলামাবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং চলছে। সেখানে প্রশ্ন উঠেছে সোমবারের নতুন স্যাংশন তালিকা নিয়ে, যে তালিকায় আমেরিকা ৬০-এর বেশি নাম তুলেছে। কে জবাব দিয়েছেন মুখপাত্র তাহির আন্দারবি। ৩টে বাক্য, শব্দগুলো মন দিয়ে একটু শুনুন। প্রথম, ইরানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য যেমন চলছে তেমনই চলবে। দ্বিতীয়, একতরফা স্যাংশন মানতে পাকিস্তান বাধ্য নয়। তৃতীয়, এই ধরনের চাপ আন্তর্জাতিক আইনের সঙ্গে মেলে না, বিরোধ মেটে আলোচনায়। এখানে পাশের এই হেডলাইনটা একটু দেখুন। এটা হচ্ছে ব্লুমবার্গের খবর, আমেরিকারই শীর্ষ সংবাদ মাধ্যম। তারা কি লিখেছে? তারা লিখেছে পাকিস্তান বলছে একতরফা স্যাংশন মানতে বাধ্য নয়। এবার একটা কথা পরিষ্কার করা দরকার, অনেক জায়গায় বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে ট্রাম্পের মুখের উপর এই কথা বলেছেন। না, শাহবাজ শরীফ বলেননি। কথাটি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কোথায় বলেছেন? সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন। আর দেখুন, এখানেই খবরটা কিন্তু ছোট হয় না, বরং এই খবরটা আরো বড় হয়ে যায়। কেন? কারণ প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বললে সেটা হতো রাজনীতির কথা, আবেগের কথা। মুখপাত্র ব্রিফিংয়ে বললে সেটা নীতির কথা। মানে দাঁড়ালো, এটা রাগের মাথায় বলা কোনো বুলি নয়, এটা ইসলামাবাদের মাপা লিখে রাখা অবস্থান। এবার গতকালকের সন্ধ্যার দিকে চলুন, আর এখানেই সেই মোড় যেটা প্রায় কেউ বলছে না। দুপুরের এই কথাটা ইরানের মিডিয়া একেবারে লুফে নিয়েছে। মেহের নিউজের হেডলাইন, পাকিস্তান আমেরিকার স্যাংশন প্রত্যাখ্যান করেছে, কারণ স্যাংশনের যুদ্ধে একটা দেশের ওই মুখের নাও একটা বড় অস্ত্র। আর ওই দিনই সন্ধ্যায় পাকিস্তানের সরকারি সূত্র জিও নিউজকে বলেছে এই মন্তব্যের ভুল মানে করা হয়েছে। পাকিস্তান নীতিগতভাবে আমেরিকার স্যাংশন প্রশ্নে মন্তব্যই করে না। পাকিস্তান এখন প্রধান মধ্যস্থতাকারী। তাহলে দর্শক বন্ধুরা, কি দাঁড়ালো? পাকিস্তান কি পিছিয়ে গেল? এখানেই একটু থামুন, দুটো বিবৃতি পাশাপাশি রাখুন। দুপুরে বলা হয়েছে স্যাংশন মানতে বাধ্য নই, সন্ধ্যায় বলা হয়েছে আমরা মন্তব্য করি না। দুটোর মধ্যে ফারাক আছে, কিন্তু একটা কথা সন্ধ্যাতেও পাকিস্তান ফিরিয়ে নেয়নি, আর সেটা হলো ইরানের সঙ্গে ব্যবসা চলবে। ব্যবসা চলবে, এই ছোট্ট কথাটাই তেহরানের কাছে আসল খবর। মানে দাঁড়ালো, পাকিস্তানের মুখের ভাষা নরম পাকিস্তান করেছে, কিন্তু কাজের জায়গায় কিচ্ছুই বদলায়নি। আর এটাই মধ্যস্থতাকারীর ভাষা, যে দুই টেবিলের মাঝখানে বসে সে গলা চড়ায় না, সে কাজ করে। আর একটা জল্পনাও পাকিস্তান ওই একই দিনে উড়িয়ে দিয়েছে, যে বলা হচ্ছিল সেনাপ্রধান মুনির ট্রাম্পের বার্তা নিয়ে তেহরানে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বলেছে যে এই দাবিটাও ভুল, ভিত্তিহীন। সফরটা ছিল পাকিস্তানের নিজের শান্তি উদ্যোগ। আর এই ২৪ ঘন্টার সবচেয়ে বড় প্রমাণটা একটু পরেই বলছি। একই শহরের একই দিনের একটা সইয়ের কাগজ, এই ভিডিওতেই আপনাদের জানাবো। তার আগে ছোট্ট একটা হিসাব, পাকিস্তান এই সাহসটা পেলেও কোথায়? উত্তরটা এক শব্দের নয়, উত্তরটা একটা টেবিলের ছবি।
মুনির সোমবার তেহরানে বসেছেন। সেই সফরের কথা এই চ্যানেলে আগেই বলেছি। এই পাকিস্তানি 7ই আগস্ট মক্কা চুক্তিতে সই করেছে। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান 3 স্বাক্ষরকারীর একজন। আর আমেরিকার সঙ্গেও দরজা খোলা। মানে ইসলামাবাদের টেবিলে এখন সবার চেয়ার আছে। এমন দেশকে ঘাটানো যায় না, কারণ ঘাটলে টেবিলটাই উল্টে যায়। এবার সেই সইয়ের কাগজ। দর্শক বন্ধুরা, গতকালই সেই একই ইসলামাবাদে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ আবদুল্লাহ আল সালেম আল সাভা নিজে উড়ে গিয়ে একটা চুক্তি সই করেছেন। সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আরব নিউজ লিখেছে যে পাকিস্তানের সেনা কুয়েতের সেনাকে ট্রেনিং দেবে, বাহিনী গড়ে তুলতে সাহায্য করবে, আর সীমান্ত সামলানোর কাজেও হাত লাগাবে। দেখুন, কুয়েত এই যুদ্ধে দর্শক ছিল না। দর্শক বললে ভুল হবে। কুয়েত ছিল একেবারে সরাসরি নিশানা। 28শে ফেব্রুয়ারি থেকে কুয়েতের মাটিতে বারবার ড্রোন আর মিসাইল আছড়ে পড়েছে। আলী আল সালেম ঘাঁটি। 3রা জুন খোদ বিমানবন্দরের টার্মিনালে 1 জন নিহত আর 63 জন আহত। আর মে মাসের 1 তারিখে কুয়েতের বুবিয়ান দ্বীপে ইরানের 6 জন আইআরজিসি সেনা ঢুকে পড়েছিল। 4 জন ধরা পড়েছে। ইরান বলেছে নৌকোর যন্ত্র বিগড়ে গিয়েছিল। কুয়েত বলেছে ইচ্ছে করেই ঢুকেছে। তার উপরে জুলাইয়ের রিপোর্ট বেরিয়েছে, আমেরিকা স্থল অভিযান শুরু করলে ইরানের জবাব আসতে পারে কুয়েতের ভিতর দিয়ে। এটা ইরান ইন্টারন্যাশনাল আর মিডিয়া লাইনের রিপোর্ট। ইরানের সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে এমন কোনো কথা বলেনি, সেটাও একটু মাথায় রাখুন। কিন্তু দর্শক বন্ধুরা, কুয়েতের কানে এই রিপোর্টটাই যথেষ্ট। কেন যথেষ্ট? কারণ কুয়েতের নিজের যুদ্ধ ছিল না এটা। কুয়েতের মাটিতে আমেরিকার ঘাঁটি ছিল। মানে দাঁড়ালো, মার খেয়েছে কুয়েত, ঘাঁটি আমেরিকার। আর নিরাপত্তার ভরসাটা খুঁজতে কুয়েত গেছে পাকিস্তানের কাছে। এখানে একটা মজা খেয়াল করুন। সীমান্ত সামলানো শিখতে কুয়েত বেছেছে এমন একটা দেশকে যার নিজের সীমান্তই ইরানের গায়ে লাগে না। মানে যে প্রতিবেশীকে রোজ সামলায়, ওই প্রতিবেশীকে তার কাছেই আর একজন সামলানো শেখা যায়। যেদিন পাকিস্তান বলছে স্যাংশন মানতে বাধ্য নই, ঠিক সেই দিনই উপসাগরের একটা দেশ পাকিস্তানের কাছে নিরাপত্তা কিনতে এসেছে। এই দুটো খবর একসঙ্গে পড়লে তবেই পুরো ছবিটা ফোটে। আলাদা করে পড়লে দুটোই আধখানা। তাহলে প্রশ্নটা আসছেই, এবার কি কুয়েতও মক্কা চুক্তির টেবিলের দিকে হাঁটা শুরু করেছে? টাইমলাইনের শেষ ঘরটা তেহরানে। গতকালই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন তেহরানে আরাকাচির সঙ্গে বসেছেন। যুদ্ধ শুরুর পর কাতারের এত উঁচু পদের কারো এটাই প্রথম তেহরান সফর। কাতারের নিজের তারাও আছে। ইউরো নিউজ বলছে যে যুদ্ধের আগে 6 মাসে কাতার 509টা গ্যাসের চালান পাঠিয়েছিল। এখন সেই সংখ্যা 18টা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টেবিলে 2টো প্রস্তাব ছিল। প্রথমটা হচ্ছে হরমুজে অস্থায়ী জাহাজ করিডোর, আর 2 দেশ মিলে হরমুজের মাইন সাফ করার যৌথ প্রকল্প। যে জানে হরমুজের নিচে কি পোতা আছে, সে বুঝবে এই 1 লাইনের দাম কত। কিন্তু ওই একই সফরে ইরান নিজের শর্তটাও শুনিয়ে দিয়েছে। বলেছেন মেজর জেনারেল মোহসেন রেজাই, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। খবরটা প্রেস টিভির দেওয়া, রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। রেজাইয়ের কথা, আমরা আমেরিকাকে বিশ্বাস করি না। আমেরিকা কোনো অকর্ম করলে তার সেনা আর তার টাকার ঠিকানাগুলোয় এমন আঘাত আনব যা ইতিহাসে লেখা থাকবে। আর হরমুজ খোলার শর্ত? আল জাজিরা আজ লিখেছে অবরোধ ওঠা, ক্ষতিপূরণ, স্যাংশন তোলা, আগে আমেরিকা হাতে কলমে পদক্ষেপ নেবে এগুলোর, তবে হরমুজ খুলবে। এই একই লোক 5 দিন আগেও বলেছিলেন যে আমেরিকা আচরণ না শোধরালে হরমুজ খুলবে না। মানে সুরটা 1 ফোঁটাও বদলায়নি। 1 সপ্তাহে তেহরান ঘুরে গেছে 3 দেশের মধ্যস্থতাকারী দল, কাতার, তারপর ওমান, পাকিস্তান,
শর্তের তালিকা কি তাহলে ছোট হয়েছে? এক অক্ষরও না। টাইমলাইনের পাশে 3টে সংখ্যাও রেখে দিই। ব্র্যান্ড তেলের দাম প্রায় $87, টানা 4 দিন নামছে। সুতরাং বাজার ধরে নিচ্ছে যে করিডোরের কথা এগোচ্ছে। 17 থেকে 23 আগস্টের সপ্তাহে হরমুজ পার হয়েছে 121টা জাহাজ, তার প্রায় 80% সিগন্যাল বন্ধ করে। আর ইরানের IRGC নিজের মানুষের উদ্দেশ্যে বলেছে, শত্রু এখন স্যাংশন দিয়ে হতাশা ছাড়তে চায়। মানে টাকার লড়াই এখন মনেরও লড়াই। এবার শুরুর কথায় ফিরি, ওই ঘুষির গল্প নাকি বড় খেলার গল্প। 24 ঘন্টার খবরগুলো আবার একটু শুনুন ছোট করে। দুপুরে পাকিস্তান বলেছে স্যাংশন মানতে বাধ্য নই। সন্ধ্যায় বলেছে আমরা মধ্যস্থতাকারী। একই দিনে কুয়েত নিরাপত্তা কিনেছে ইসলামাবাদে, আর কাতার প্রকল্প খুঁজেছে তেহরানে। এই সপ্তাহেই আমেরিকা বলেছিল হয় আমাদের সঙ্গে নয় আমাদের বিরুদ্ধে। আমার হিসেব বলছে পাকিস্তান জবাবে তৃতীয় একটা জায়গা দেখিয়ে দিয়েছে, এই মাঝখানে। আর পাকিস্তানের নামে ওয়াশিংটন থেকে পাল্টা একটা লাইনও কি এসেছে এখনো পর্যন্ত? একটাও না। এই চুপটাই মন দিয়ে শোনার মতো, কারণ মধ্যস্থতাকারী এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার খোদ আমেরিকারই। পাড়ায় যে লোক ফরমান জারি করে তার জোর মাপা হয় ফরমান শোনার লোক গুণে। আর এই সপ্তাহে গোনার খবরটা ক্রমশ ফাঁকা হচ্ছে। ঘুষির শব্দ একদিনেই মিলিয়ে যায়, মাঝখানে চেয়ারটা থেকে যায়, আর সেই চেয়ারের দাম রোজ এখন বাড়ছে। এই সপ্তাহে আমি নিজে দুটো জিনিস দেখব। এক, পাকিস্তানের নামে ওয়াশিংটন মুখ খোলে কিনা। চুপ থাকলে বুঝবেন মধ্যস্থতার টেবিলটা আমেরিকারই দরকার, আর নাম ধরে হুমকি এলে বুঝবেন ভোটের আগেই চাপ চড়ছে। 2, ইরান কাতারের মাইন প্রকল্পটা এইটা কাগজে আসে কিনা। আপনার কি মনে হয় পাকিস্তানের এই মাঝখানের রাস্তা কতদিন টিকবে? কমেন্টে জানান। আজকের আপাতত এই খবর এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।